হ্যালো, ক্লাস 10-এ সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। ক্লাস 10-এর প্রথম অধ্যায় রয়েছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজমস। লিভিং অর্গানিজমস অর্থাৎ যাদের প্রাণ আছে, সে উদ্ভিদ হতে পারে, সে প্রাণী হতে পারে। তো এই জীব জগৎ তার নিজের শরীরের সাথে, নিজের শরীরের যে বিভিন্ন অংশগুলো আছে তাদের সাথে সে কিভাবে যোগাযোগ রক্ষা করে। উদ্ভিদেরও প্রাণ আছে, এই কথা আমরা জানতে পেরেছিলাম তার কাছ থেকে, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। উনি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। যন্ত্রের নাম হলো ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যার সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন উদ্ভিদের সংবেদনশীলতা রয়েছে। উদ্ভিদও উত্তেজনায় সাড়া প্রদান করে। তো এই চ্যাপ্টারের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে নিজেদের সাথে ওরা সমন্বয় সাধন করে, পরিবেশের সাথে কিভাবে তারা সমন্বয় সাধন করে এবং কিভাবে তারা জীবনযাপন করে, আমরা একটু একটু করে ভিডিওতে আলোচনা করব। তো জীব জগৎ, জীবেরা তার প্রাকৃতিক পরিবেশে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস আহরণ করে এবং সেই আহরণের সময় সে এক প্রকার সাড়া প্রদান করে। সেই সাড়ার সাহায্যে সে নিজের অস্তিত্বকে প্রমাণ করে আর নিজেকে নিয়ন্ত্রণ করে এবং নিজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে সমন্বয় সাধন করে, অর্থাৎ যোগাযোগ করে। তো এই জন্য এই চ্যাপ্টারের নাম হয়েছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। উদ্ভিদরা যাদের না আছে পঞ্চ ইন্দ্রিয়, যেখানে প্রাণীদের সেই পঞ্চ ইন্দ্রিয় সেন্স অর্গান আছে, স্নায়ু আছে, কিন্তু উদ্ভিদের স্নায়ু নেই। তাহলে তারা কিভাবে সাড়া প্রদান করে? উদ্ভিদ কিছু কিছু ফুল আছে দেখবে যারা সূর্যের আলো এলে প্রকাশিত হয়, বিশেষ করে রঙিন ফুলগুলো, তাহলে আলোর দ্বারা প্রভাবিত হচ্ছে। যেদিকে আলো থাকে সেই দিকে তার কাণ্ডটা বেঁকে যায়, তার পাতা, তার ডালপালা বেঁকে যায়, অর্থাৎ সে আলো পেতে চাইছে, সেদিকেই তার ঝুঁকে যাচ্ছে। তেমনি মূলগুলো চলে যায় কোথায় না, জলের উৎসর দিকে। যেদিকে জল আছে মূল সেই দিকে বেশি ধাবিত হয়, অর্থাৎ জলের দিকেও তাদের আকর্ষণ রয়েছে। আর প্রাণীরা কি করছে? প্রাণীদের স্নায়ুতন্ত্র রয়েছে। প্রাণী পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে সে কি করে? অনুভূতি সংগ্রহ করে। চোখ, কান, নাক, আর জিভ, ত্বক, এগুলোর সাহায্যে আমাদের স্নায়ুতন্ত্র রয়েছে যে প্রাণীর দেহে তারা উত্তেজনা বহন করে এবং উত্তেজনা পেলে সে উদ্দীপকের সাহায্যে সে সাড়া প্রদান করে। তাহলে আমরা কি সংজ্ঞা ধরতে পারি? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে বাহ্যিক ও আভ্যন্তরীণ, বাইরে থেকে যে উদ্দীপনা আসছে, বাইরে থেকে যে ফ্যাক্টরগুলো আসছে, তার সাহায্যে আভ্যন্তরীণ উদ্দীপনা সাড়া প্রদান করছে। যেমন উদ্ভিদের ক্ষেত্রে বললাম আলো বাইরের প্রভাব, আর সে কি করছে? তার ভেতর থেকে শরীরটাকে বাঁকিয়ে আলোর দিকে নিয়ে যাচ্ছে। ফুল তার পাপড়িগুলোকে খুলছে, অর্থাৎ আভ্যন্তরীণ উদ্দীপক কাজ করছে এখানে। প্রতি সাড়া প্রদান করে, বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে। উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার বিভিন্ন অঙ্গের সাথে সমন্বয় সাধন করে, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার প্রক্রিয়াই হলো মূলত জীব জগতের সংবেদনশীলতা ও সাড়া প্রদান প্রক্রিয়া। যারা মূলত স্নায়ুতন্ত্র ও হরমোন রয়েছে তারা তার সাহায্যে তার সমন্বয় সাধন করে, কিন্তু উদ্ভিদের হরমোনও নেই, স্নায়ুতন্ত্র নেই। সে কি করে না, সে বিভিন্ন প্রকার উদ্দীপকের সাহায্যে, বাহ্যিক উদ্দীপকের সাহায্যে নিজের মধ্যে সমন্বয় সাধন করে এবং নিজেদের ভারসাম্য বজায় রাখে, প্রকৃতিতে নিজের জীবন ধারণ করতে সাহায্য করে। এখানে প্রধান দিক কি না, প্রধান কি কি দিক নিয়ে আমরা একটু জানবো। সেটা হচ্ছে উদ্দীপক ও সংবেদনশীলতা, স্টিমুলাস অ্যান্ড সেন্সিটিভিটি। জীবজগতের প্রতিটি সদস্য পরিবেশের
পরিবর্তন, যেমন আলো, তাপ, স্পর্শ, রাসায়নিক, এগুলি শনাক্তকরণ করতে পারে এবং সেই অনুযায়ী সে ক্রিয়া করে। যেমন খুব গরম লাগছে, তাহলে আমাদের হাওয়া দরকার, একটু আরাম দরকার, শীতল জল দরকার। আবার প্রচুর ঠান্ডা, তখন আমাদের গরম জামা কাপড় দরকার, একটু উষ্ণতা দরকার। আর নিয়ন্ত্রণ ও সমন্বয় কি? প্রাণীর ক্ষেত্রে বিশেষ করে স্নায়ুর মধ্যে যে নিউরন রয়েছে, এক প্রকার তরল রাসায়নিক পদার্থ, সে সংকেত পাঠায়। তার সাহায্যে আমাদের শরীরে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থির সাহায্যে হরমোন ক্ষরিত হয়। উদাহরণ দিই যদি একটু বুঝতে পারবে। খুব ভয় লাগছে, কারোর কোথাও শ্মশানে মরা পোড়া হচ্ছে, বা কারোর মৃত্যুর খবর, বা ভয়ভীত কোনো সময় আমাদের কি হয় না, শরীর থেকে ঘাম বেরোতে থাকে, চুলের গোড়া দাঁড়িয়ে যায়, অর্থাৎ ভেতরে হৃৎপিণ্ডের প্রচণ্ড স্পন্দন হতে থাকে। এর কেন হলো না, আমরা ওখানে বাইরে থেকে উদ্দীপক নিলাম, আর আমাদের হরমোন, এক প্রকার অ্যাড্রিনালিন হরমোন আছে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তার সাহায্যে আমাদের স্নায়ু এবং আমাদের হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে, আমাদের বিপাক ক্রিয়া বেড়ে যাচ্ছে, ঘাম নিঃসরণ হচ্ছে। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদও তার বৃদ্ধি এবং বিকাশের জন্য পরিবেশ থেকে বিভিন্ন ধরনের উদ্দীপকগুলোকে গ্রহণ করে। যেমন আলো, দুটো উদ্ভিদকে যদি পাশাপাশি লাগানো হয়, একটি আলোতে একটি ছায়াতে, দেখা যাবে যে আলো বাতাস পাচ্ছে সেই উদ্ভিদ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে। যে আলো বাতাস পাচ্ছে না, ছায়াতে রয়েছে, তার বৃদ্ধি কম। জল, যার পর্যাপ্ত জল আছে সেই উদ্ভিদ খুব ভালো বৃদ্ধি পায়, সতেজ থাকে। যার পর্যাপ্ত জল নেই সে শুকিয়ে যায় এবং তার বৃদ্ধি ঘটে না। তো উদ্ভিদও কিন্তু এই বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত হয়। এবারে উদ্ভিদ সাড়া তো প্রদান করে, কিন্তু তাকে কেউ মারতে আসছে, আমাদের কেউ মারতে এলে, আমাদের কেউ আক্রমণ করতে এলে আমরা সরে যাই, তাই না? এক স্থান থেকে অন্য স্থানে মুভ করি, কিন্তু উদ্ভিদ তো করে না। যেহেতু উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে না, তাই উদ্ভিদের এই সাড়া প্রদানকে বলা হচ্ছে চলন। আর প্রাণী যেহেতু এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন করে, স্থানান্তর হতে পারে, তাই প্রাণীর হয় গমন। হ্যাঁ, তো প্রাণীর গমনও হয়, আবার চলনও হয়। উদ্ভিদের গমন হয় না, কিন্তু ব্যতিক্রম কিছু আছে, যেমন ক্লামাইডোমোনাস, ভলভক্স, এরা উদ্ভিদ হওয়া সত্ত্বেও কিন্তু চলন, গমন সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা একটু একটু করে জানবো উদ্ভিদের চলন কত ধরনের হয়, চলন কাকে বলে, আবার প্রাণীদের গমন কাকে বলে, গমন কত ধরনের হয়, গমনে সাহায্যকারী অঙ্গগুলো কি কি আছে। এই চ্যাপ্টারটা পড়ে আমরা কি কি জানতে পারবো? উদ্ভিদ এবং প্রাণী কিভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলে, অভিযোজন করে চলে, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিভাবে সমন্বয় হয়। একটু জিনিস দেখবে, আমরা যদি হাঁটা চলা করি, আমাদের বাম পায়ের সাথে কিন্তু ডান হাত যায়, আবার ডান পায়ের সাথে বাম হাত যায়। তো আমরা বিভিন্ন পেশি, স্নায়ু এবং আমরা সামনের দিকে ঝুঁকে থাকি। তো এই যে একটার সাথে একটা অঙ্গের মিল রয়েছে, কিভাবে একসাথে কাজ করছে সেটাও আমরা জানতে পারবো। এবং সর্বোপরি বাস্তুতান্ত্রিক ভারসাম্য, জীবজগতের যে পরিবেশ এবং জীবের মধ্যে যে একটা সামঞ্জস্য রয়েছে, সেটাও আমরা আজকে জানতে পারবো। তো এই চ্যাপ্টার পড়ে আমরা এতগুলো জিনিস জানতে পারবো। থ্যাংক ইউ। আমরা পরে আবার এই বিষয়ে আলোচনা করব।